যে কোনো পাইলট যাত্রী ভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনো রকম ঝুঁকি নিতে চাইবেন না, যার কারণে ক্যাপ্টেন পিসে এই এরোটি সম্পর্কে জানতে এয়ার ট্রান্সপোর্টের মেইনটেনেন্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল প্লেনের মেইনটেনেন্স টিমও এই এরোটি সম্পর্কে কিছুই জানত না। তবে মেইনটেনেন্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিল যে তারা যেন লাগাতার ওই এরোটির উপর নজর রাখে আর যত দ্রুত সম্ভব তারা ওই এরোটি সম্পর্কে জানার চেষ্টা করবে। এরপর অনেক সময় পেরিয়ে যায় এবং পাইলটরাও এখন এটা বিশ্বাস করে রিল্যাক্স হয়ে যায় যে এই এররটি হয়তো কোনো ফল্টি সেন্সরের কারণে এসেছে, যা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু এই ঘটনার ঠিক আধ ঘন্টা পর রাত 1:36 পাইলটদের সামনে আরেকটি ওয়ার্নিং আসে, আর এই ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইমব্যালেন্সের। আসলে প্রতিটি বিমানে উভয় উইংসে জ্বালানি সমানভাবে ভাগ করা থাকে, তবে কখনো কখনো একটা উইংয়ে জ্বালানি কিছুটা উপর নিচ হয়ে যায়, তাই তখন ককপিটে ইমব্যালেন্সের ওয়ার্নিং আসা শুরু হয়ে যায়। তবে এই সমস্যাটি দেখে পাইলটরা খুব একটা চিন্তিত হন না, কেননা এই সমস্যাটি পাইলটরা ককপিটে বসে থেকেই ঠিক করতে পারতেন, আর পাইলটরা ঠিক তাই করেছিল। প্লেনের রাইট উইংয়ে ফিউয়েল কম ছিল, তাই তারা লেফট উইং থেকে রাইট উইংয়ে ফিউয়েল ট্রান্সফার করে এবং কোনোভাবে তারা এই সমস্যাটিকে দূর করে। কিন্তু তারা জানতেন না যে ফিউয়েল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু করে ফেলেছে যা তাদের জন্য একটা বড় বিপদ ডেকে আনতে চলেছে। এই ফিউয়েল ট্রান্সফারের পর তো এমন একটা সমস্যা শুরু হয় যা পাইলটদের হতভম্ব করে দেয়। আসলে ফিউয়েল ট্রান্সফারের পর প্লেনের 2 নম্বর ইঞ্জিনে ওয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর ওয়েল প্রেশার বাড়তে শুরু করে। পাইলটরা এখন বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে একটু সিরিয়াস হয়ে যায়, কেননা প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে ছিল আর দূর দূরান্ত পর্যন্ত ভূমির কোনো চিহ্নই ছিল, যার কারণে পাইলটরা খুবই ঘাবড়ে যায় এবং প্লেনটি ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্ট খুঁজতে শুরু করে। সবচেয়ে কাছের যে এয়ারপোর্টটি ছিল সেটি ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস। পাইলটরা অবিলম্বে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান, আর কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও যায়। এরপর তারা আর দেরি না করে দ্রুত বিমানটিকে অ্যাজোরেসের দিকে ঘুরিয়ে ফেলে। কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেন পিসে জানতে পারেন যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে, আর এখন তাদের কাছে মাত্র 7 টন ফিউয়েলই অবশিষ্ট আছে, যা দিয়ে প্লেনটি এখন আর মাত্র আধ ঘন্টায় উঠতে পারবে। আর লাজেস এয়ারপোর্ট এখনো তাদের থেকে 280 কিলোমিটার দূরে, অর্থাৎ তাদের কাছে এখন লাজেস পর্যন্ত পৌঁছানোর ফিউয়েলও ছিল না। তারপরেও তারা হার না মেনে কোনোভাবে লাজেস পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু এই পরিস্থিতি তখন আরও বেশি খারাপ হয়ে যায় যখন রাত 2:13 প্লেনের রাইট উইং এর 2 নম্বর ইঞ্জিনে আগুন লেগে যায়। আর এই দৃশ্য দেখে পাইলটের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়, কেননা প্লেনে এখন মাত্র একটা ইঞ্জিনে অবশিষ্ট ছিল, আর সেটিতেও খুব কম জ্বালানি বেঁচে ছিল। তবে যাই হোক, বাস্তবতা তো এটাই ছিল যে ওই একটি ইঞ্জিনই এখন প্লেনের শেষ সাপোর্ট ছিল। প্লেন এখন এক ইঞ্জিনে উড়ানোর জন্য ক্যাপ্টেন পিসে প্লেনটিকে 39,000 ফুট উচ্চতা থেকে 33,000 ফুট উচ্চতায় নিয়ে আসে। জ্বালানি তখনও দ্রুত বেগে কমে যাচ্ছে। পাইলটরা মনে করেছিলেন যে কোথাও কোনো লিকেজ হয়েছে, তাই তারা সেই লিকেজটি খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু অন্ধকারের কারণে তারা সেটিকে খুঁজে পান। এরই মধ্যে প্লেনের মেইনটেনেন্স ইউনিট তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের পরামর্শ দেয় যে প্লেনটি 33,000 ফুট উচ্চতা থেকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে আসতে, যাতে কোথাও কোনো লিকেজ থাকলে সেটাও শনাক্ত করা যেতে পারে। কিন্তু পাইলটরা এখন এই ধরনের ঝুঁকি নিতে পারছিলেন না, কেননা প্লেনটি যদি একবারে এত নিচে নেমে যেত আর লিকেজও শনাক্ত করা সম্ভব না হতো, তারপর তারা চাইলেও আর সেই উচ্চতায় ফিরে যেতে পারতেন না এবং তাদের বাধ্য হয়ে প্লেনটি সমুদ্রে ল্যান্ড করাতে হতো, আর সাথে সাথেই পুরো প্লেনটি সমুদ্রে তলিয়ে যেত। তাই পাইলটরা মেইনটেনেন্স ইউনিটের কথা মানতে পারে এবং কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তারা 33,000 ফুট উচ্চতায় থেকে যায়, কেননা পাইলটদের বিশ্বাস ছিল যে তারা এক ইঞ্জিনের জোরেই লাজেস এয়ারবেস পর্যন্ত পৌঁছাতে পারবে। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে প্লেনটি ল্যান্ডিংয়ের সময় কোনো রকমের ঝুঁকি না থাকে। প্লেনটি এখন ধীরে ধীরে লাজেস এয়ারপোর্টের দিকে